ইংরেজিতে একটা প্রবাদ আছে, চিটিং ইটস নট এ মিস্টেক, ইটস এ চয়েস। আজকালকের ভালোবাসাটা স্বার্থের উপরই চলে প্রায়। না, তবে সব ভালোবাসা স্বার্থের উপর চলে এমনটাও বলছি না। তবে কিছু মানুষ এমন আছে যে মানুষের নিষ্পাপ স্বার্থহীন ভালোবাসাটাকে নিজের স্বার্থ উদ্ধারের পুঁজি হিসাবে ব্যবহার করে ফেলে, এবং তার মূল্য তারা তাদের নিজের প্রাণ দিয়ে দিতে হয়। এমনই এক ভৌতিক গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। বন্ধুরা, আমাদের আজকের গল্প মৃতদেহ। গল্পটি লেখনী আছেন শুভা, এবং গল্প পাঠে আমি সুব্রত, এবং বিভিন্ন সাউন্ড এফেক্টস এবং এডিটিংয়ে রয়েছেন পঙ্কজ। চলুন আর দেরি না করে শোনা যাক আমাদের আজকের গল্প মৃতদেহ। মীনা কুমারী, ওনার একটি মেয়ে ছিল যার নাম দিশা। তারা দুজন ছোট্ট একটা বাড়িতে থাকতো। মীনা কুমারী দেবীর স্বামী অনেক বছর আগেই মারা গেছেন। মীনা কুমারী দেবীর এই মেয়েকে লালন পালন করা খুবই কষ্টকর হয়ে উঠেছে, কারণ যুগটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে কিছু না দিলে কিছু পাওয়া যায় না। কিন্তু মীনা কুমারী দেবীর এই ঘরের বেটাটা ছাড়া আর কিছুই নেই। এমত অবস্থায় নিজের পেটের খাবার ও নিজের মেয়ের পেটের খাবার জোগাড় করতে ওষুধ পথে নামতে বাধ্য হন তিনি। এইভাবে মীনা কুমারী এবং দিশার দিন কাটতে থাকে। দিশা এবার 19 বছরের যুবতীতে পরিণত হয়েছে। তবে কথায় আছে না, দেখা বিদ্যা শেখা। তার মার এসব কুকীর্তি দেখতে দেখতে দিশা বড় হয়েছিল। সেও এবার একই পথের পথিক, তবে তার পদ্ধতিটা ছিল একটু অন্যরকম। প্রথমে সে তার নিজের প্রেমের জালে ছেলেদের আবদ্ধ করে, তারপর সেই ছেলেদের সর্বস্ব আর্থিক অবস্থা চুষে চুষে গ্রাস করে ফেলে, যেমনটা যুগ করে থাকে। দিশা না জানি কত ছেলের মন নিয়ে খেলা করেছে সে তার নিজের স্বার্থ উদ্ধারের জন্য। তার কোনো ঠিক নেই। তবে কথায় আছে না, একদিন সবার পাপের ঘোড়া ভর্তি হয়, একদিন সবাইকে তার সমস্ত পাপের মূল্য দিতেই হয়। দিশা এবার সুরজিৎ নামে একটা নতুন ছেলেকে তার প্রেমের জালে আবদ্ধ করে, এবং সেই ছেলেটি দিশাকে খুব ভালোবেসে ফেলে গত 3 মাসের মধ্যে। একেবারে অন্ধ ভালোবাসা যাকে বলে। দিশা সেই ছেলেটির সমস্ত টাকা পয়সা দিন তো দিন গ্রাস করে যাচ্ছে। সে এই ছেলেটির কাছ থেকে একটা বাড়িও উপহার পায়। সুরজিৎ দিশার মিথ্যা ভালোবাসার জালে এমনভাবে আবদ্ধ হয়েছে যে সে কি করছে সে তা নিজেও জানে না। দিশা তার সমস্ত স্বার্থ আদায় করার পর সুরজিৎকে ছাড়ার ফোন দিয়ে আটে। এবার সে এতদিন ধরে যে পদ্ধতি ব্যবহার করে একজন প্রেমিককে ছেড়ে অন্য একজন প্রেমিককে ধরে, সেই পদ্ধতি অবলম্বন করতে শুরু করে। রোজ রোজ সুরজিতের সাথে ও কারণে ঝগড়া শুরু করে দিশা। দিন তো দিন দিশার চাহিদার পরিমাণও বাড়তে থাকে। কিন্তু কিছুদিন আগে যে সম্পর্কটা ভালোবাসায় পূর্ণ ছিল, হঠাৎ সেই ভালোবাসায় যেন আগুন জ্বলে ওঠে। সুরজিতের মাথায় এটা আসছে না, দিশা হঠাৎ করে এত বদলে গেল কি করে। সে মনে মনে ভাবতে থাকে, দিশার দুঃখের কথা শুনে আমি তো তাকে একটা বাড়িও গিফট করেছি, এবং সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞাও করেছি। তারপরও সে এরকম করছে কেন? সে কি আমাকে ছাড়তে চায়? এসব প্রশ্ন সুরজিতের মনে ঘুরপাক খাচ্ছে এবার। তারপর সুরজিৎ ভাবে, না, আমাকে একটা এবার পরীক্ষা করে দেখতে হবে। কদিন ধরে রোজ বিকেলবেলা দিশা বন্ধুদের সাথে কোথায় ঘুরতে যায়। আমাকে দেখতে হবে হঠাৎ করে দিশার জীবনে কোন বন্ধু এসেছে। একদিন সুরজিৎ দিশার বাড়ির পাশে গিয়ে লুকিয়ে থাকে এবং দিশার উপর লক্ষ্য রাখে। বিকেল 4টায় একটা ছেলে দিশার বাড়ির পাশে এসে হর্ন মারে।
সাথে সাথে দিশা বেরিয়ে এসে সেই ছেলেটিকে একটা হাঁক করে। তারপর তারা দুজন বাইকে চড়ে বসে এবং সেখান থেকে চলে যায়। তবে এই দৃশ্য দেখে সুরজিতের পায়ের রক্ত একেবারে মাথায় চড়ে যায়। সেও বাইক নিয়ে তাদের পিছু করে। তারা দুজন প্রথমে একটা ডিস্কোতে যায় এবং কয়েক ঘন্টা কাটানোর পর তারা সেই ডিস্কো থেকে বের হয়ে পাশে থাকা একটা হোটেলে প্রবেশ করে। এই দেখে সুরজিৎ আর সহ্য করতে পারে না। সুরজিৎ দৌড়ে সেই হোটেলের রিসেপশনের কাছে যায় এবং জিজ্ঞাসা করে, এক্সকিউজ মি ম্যাম, এখন যে কাপল রুম ভাড়া করেছে তাদের রুম নাম্বার কত? রিসেপশন বলে ওঠে, 501 নাম্বার রুম। তবে কেন? উত্তরে সে বলে, না এমনি, আমাকে 502 নম্বর রুমটা ভাড়া দিন। ভাগ্যক্রমে সুরজিৎ 502 নম্বর রুমটা ভাড়া পেয়ে যায়। সুরজিতের বুকে এবার ঘৃণা আর রাগের আগুন জ্বলছে। রাত্রি 12টায় 501 নম্বর রুমের হাসি ঠাট্টা এবং সব কীর্তিনীতি যেন সমস্ত হোটেল জুড়ে শোনা যাচ্ছে। সুরজিৎ নিজের রাগকে আর ধরে রাখতে পারেনি। রাত 12টায় 501 নম্বর দরজায় সে গিয়ে ঠুকি মারে। কিছুক্ষণ পর দরজা খুলে বাইরে আসে সেই ছেলেটা। সুরজিৎ কিছু না বলে সোজা প্রবেশ করে সেই রুমে। বিছানায় অবর্ণনীয় অবস্থায় শুয়ে আছে দিশা। সুরজিৎকে দেখে দিশার মাথায় যেন বাজ পড়ে। সে তুতলে তুতলে বলে, তুমি তুমি কি করছো এখানে? এবার সুরজিৎ ভয়ঙ্কর হাসি দিয়ে হাত তালি দিতে থাকে। বাহ বাহ বাহ। দিশা বলে, দেখো জান, তুমি যা ভাবছো ভুল ভাবছো। আসলে এরকম কিছুই না, একটু মাথা ঠান্ডা করো। ওদিকে সেই ছেলেটা সুরজিতের কাছে যেতেই কষিয়ে একটা চড় মারে সুরজিৎ এবং সেখানে একটা ভয়ঙ্কর মারপিট শুরু হয়ে যায়। ইয়া, 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 তোকে আর ছাড়বো না, তুই আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিয়েছিস। ইয়া। তারা দুজন সুরজিতের সাথেই পেরে উঠতে পারছিল না। হঠাৎ দিশা একটা ফুলদানি দিয়ে সুরজিতের মাথায় আঘাত করে আর সুরজিৎ শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সমস্ত মেঝে জুড়ে এখন রক্তগঙ্গা বেয়ে যাচ্ছে। ক্ষণিকের মধ্যে যেন সবকিছু স্তম্ভিত হয়ে যায়। সেই ছেলেটি আর দিশা গভীর চিন্তায় পড়ে যায়। তাদের হাতে একটা খুন হয়ে গেছে। এবার তারা দুজন প্ল্যান করে, এই লাশটা যদি তারা ঠিকানা না লাগাতে পারে তাহলে তারা দুজনই ফাঁসবে। সারা জীবন জেলের ঘানি টানতে হবে। তারপর তারা শেষমেশ প্ল্যান করে বড় একটা ব্যাগে করে সুরজিতের বডিটা হোটেল থেকে নিয়ে যাবে। প্ল্যান মতো তারা লাশটিকে হোটেল থেকে বের করে নিয়ে যায় এবং একটা নদীতে ফেলে দেয় এবং তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। দিশা বলে ওঠে, শেষমেশ আপদটা পিছা ছাড়ল। তবে তারা কি জানতো, এটা তো তাদের বিপদের শুরু মাত্র। কিছুদিন পর দিশার ঘরে একটা গিফট আসে। গিফটটা কে পাঠিয়েছে সেটা সে বলতে পারছে না। তবে গিফটটা ছিল একটা পুরুষ পুতুল, যার পরনে ছিল সাদা ধুতি। বড্ড অদ্ভুত ধরনের গিফটটা। পুতুলটা হাতে নিয়ে সে চিন্তা করতে থাকে। এমন সময় একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে একটা শব্দ আসে। হ্যালো ম্যাডাম, কেমন হলো গিফটটা? দিশা বলে ওঠে, ও তুমি। ফোনের অপর প্রান্তে ছিল সেই ছেলেটা। সেই ছেলেটার নাম ছিল রামু। সে বলে উঠল, হ্যাঁ ম্যাডাম, আমি। আমাকে বললে না তো কেমন হয়েছে গিফটটা? দিশা বলে ওঠে, হ্যাঁ সুন্দর হয়েছে, তবে কম দামি ছিল গিফটটা। আমি তো ভেবেছিলাম বেশ দামি কিছু একটা হবে। দিশা আরো বলে, বিয়ের পর কি এইভাবে কিপটামো করবে আমার সাথে? এইভাবে তাদের মধ্যে কথাবার্তা চলতে থাকে। দিন কেটে রাত্র হয়ে যায়। দিশা রাত্রির খাবার দাবার শেষ করে ঘুমিয়ে পড়ে। মধ্যরাত্রিতে তার একবার চোখ খুলে। হঠাৎ তার চোখ পড়ে ঘরের মেঝের উপর রাখা একটা চেয়ারের উপর। সে দেখতে পায় বাঙালি বাবুর মতো দেখতে সেই পুতুলটা ঘরের মেঝে রাখা চেয়ারের উপর বসে রয়েছে এবং সে তার দিকে তাকিয়ে আছে।
এই দৃশ্য দেখে দিশা আঁতকে ওঠে এবং সে ভাবে, আমি তো পুতুলটা ড্রয়ারে বন্দি করে রেখেছিলাম, এটা চেয়ারের উপর আসলো কিভাবে? তারপর ভাবে হয়তো সে ভুল করে এখানে ছেড়ে গেছে। তারপর আবার দিশা সেই পুতুলটাকে নিয়ে ড্রয়ারে বন্দি করে রেখে দেয়। আবার যখন সে বিছনায় উঠে, হুট করে আবার তার একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতেই রামু বলে ওঠে, কি এখনো ঘুমাওনি? আমি জানতাম এই পুতুলটা নিয়ে তুমি খেলা করছো এখনো। দিশা অবাক হয়ে যায়, বলে, তুমি কি করে জানো আমি এখনো ঘুমাইনি? রামু এবার হাসতে শুরু করে। এইভাবে সে হাসতে হাসতে বলে, আমি সব জানি। এইভাবে তারা দুজন গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দিশা চমকে যায় এবং তার ঘরের কাজের মাসিকে সে চিৎকার দিয়ে ডাকতে থাকে। কাজের মাসি এসেও চমকে যায় এবং দিশা মাসিকে বলে, এখানে কি এসব মাসি? মাসিও এই দৃশ্য দেখে চমকে উঠে বলে, আমি কি করে জানবো, আমি তো এখন এসেছি। ঘরের মেঝেতে রক্ত পড়ে আছে। তারপর মাসি বলেন, হয়তো কোনো বিড়ালের আঘাতের রক্ত হতে পারে। এই বলে মাসি বলেন, ঠিক আছে, আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। ওদিকে রামু প্রায় সময় দিশাকে ফোন করত। আগের তুলনায় তার জন্য ফোনটা একটু বেড়ে গেছে। এবার রামুর হঠাৎ পাল্টে যাওয়া ব্যবহার থেকে দিশাও কিছুটা বিস্মিত। দিশা কেমন যেন মনে হচ্ছে খুব বড় একটা বিপদ তাদের জীবনে আসতে চলেছে। ইতিমধ্যে আরো একটা ঘটনা তাদের জীবনে ঘটে চলেছে। সেই দিনের পর থেকে রামু দিশার সাথে আর দেখা করেনি। সে প্রায় সময় তাকে ফোন দিত। কিছুদিন এইভাবে চলে যায়। তবে দিন তো দিন রামুর ব্যবহার যেন পাল্টে যাচ্ছে। রামু যেন এখন এক মুহূর্ত দিশাকে ছাড়া থাকতে পারছে না। আবার সে দেখাও করছে না। এসবে দিশা এবার বিরক্ত হয়ে বলে, তুমি যদি আজ আমার সাথে দেখা না করো তাহলে আমি তোমার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেব। দিশার এরূপ কথা শুনে রাজু পাগল হয়ে যায় এবং শেষমেশ সে বলে, ঠিক আছে, আমি আজ রাত্রি তোমার সাথে দেখা করব, তবে তোমার চুলটা খোলা রেখো। দিশা জিজ্ঞাসা করে, তুমি আসার সাথে আমার চুল খুলে রাখার সম্পর্কটা কি? এবার রাজু হেসে বলে, আছে আছে, আমি এসে বলবো। তখন দিশা বলে, ঠিক আছে, তবে তাড়াতাড়ি করে চলে এসো। রাত্র ৯:৪০। হঠাৎ ঘরের বাতিগুলি জ্বলতে নিভতে শুরু করে। দিশা মাসিকে ডেকে বলছে, মাসি, ঘরের বাতিগুলি এরকম করছে কেন? কিন্তু মাসি কোনো জবাব দেয় না। এই বাড়িতে মাসি আর দিশা তারা দুজনেই থাকতো। দিশা হাতে টর্চ নিয়ে ডাকতে ডাকতে মাসির রুমের দিকে যায়। ঘরের মধ্যে থাকা কিছু একটার মধ্যে দিশা হুচুট খায় এবং মাটিতে পড়ে যায়। সে রেগে গিয়ে বলে, মাসি, এত ডাকছি শুনতে পাচ্ছ না? ঘরের মেঝেতে কি ফেলে রেখেছ? এই বলে সে হাতের টর্চটা ছুঁড়ে মারে সেই বস্তুর দিকে এবং সে দেখে চিৎকার করে ওঠে। মাসির রক্তে ঘরের মেঝে পুরো লাল। এটা কোনো বস্তু নয়, এটা ছিল মাসির মৃতদেহ। দিশা চিৎকার করে দৌড়ে তার ঘরের দিকে ছুটে আসে আর দরজা বন্ধ করে দেয়। তাড়াতাড়ি করে ঘরে টেলিফোন দিয়ে রাজুকে ফোন করতে যাবে, সে দেখতে পায় ফোনটি তার কাটা। এবার প্রচণ্ড ভয় কাজ করছে দিশার উপর। সে দৌড়ে বিছানার উপর উঠে বসে। হঠাৎ সেই তার কাটা ফোনটি বেজে ওঠে। দিশা কিছুই বুঝতে পারছে না, এই তার কাটা ফোন দিয়ে কিভাবে কল আসছে। সে ভয়ে ভয়ে সেই ফোনটি রিসিভ করে এবং হ্যালো বলে। ফোনটির অপর প্রান্ত থেকে এক তীব্র হাসির সুর ভেসে আসে। আমি আসছি দিশা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এবার ফোনের অপর প্রান্তে যার গলা ছিল সেটা বড় চেনা চেনা গলার মতো লাগছে। গলাটি ছিল সুরজিতের।
ভয়ে ফোনটি ছুঁড়ে মারে দিশা। মাথা ঘুরিয়ে দিশা দেখতে পায় তার খাটের নিচে রামুর মৃতদেহ পড়ে আছে, আর তার বিছানার উপর পড়ে রয়েছে সেই পুতুলটা। দিশা এবার চিৎকার করে ঘর থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ নেই। ঘরের দরজাটা যেন কেউ বন্ধ করে দিয়েছে। এবার দিশা ভয়ে চিৎকার করে বলে ওঠে, কে তুই? সাহস থাকলে আমার সামনে আয়। হঠাৎ দিশার বিছনায় পড়ে থাকা সেই পুতুলটা জীবন্ত হয়ে ওঠে। সেই পুতুল বিছনায় উঠে বসে আর এক ভয়ঙ্কর হাসি দিয়ে কথা বলতে শুরু করে। আমাকে চিনতে পারছো দিশা? আমি সুরজিৎ। মরার পরও আমি তোমাকে ছাড়তে পারিনি। তুমি জিদ করেছো, তাই দেখো আজ আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আর এই দেখো, তুমি যার জন্য আমাকে ঠকিয়েছো তাকেও আমি অনেকদিন আগে শেষ করে দিয়েছি। দিশা, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। দিশা, চলো আমরা একসাথে এখন থেকে থাকবো। দিশা ভয়ে চিৎকার করে আর জোরহাত করে নিজের প্রাণ ভিক্ষা চায়। ছেড়ে দাও আমাকে, আমি অনেক বড় ভুল করেছি। প্লিজ সুরজিৎ, আমাকে ছেড়ে দাও। আজও এই বাড়ি থেকে একজন নারী নিজের প্রাণ রক্ষার আর্তনাদ শুনতে পায় লোকেরা। আপনাদের আমাদের গল্পগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং বন্ধুরা, আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে আগামী কোনো ভৌতিক গল্পে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।